আসসালামু আলাইকুম। আমি হাসান আছি আপনাদের সাথে এবং এই ভিডিওতে আমি কথা বলবো হাইপোথিসিস টেস্ট, লেভেল অফ সিগনিফিকেন্স এবং পি ভ্যালু নিয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, হাইপোথিসিস জিনিসটা কি? হাইপোথিসিস আসলে একটা ক্লেম অ্যাবাউট এ পপুলেশন প্যারামিটার। আমরা আসলে পপুলেশন প্যারামিটারকে সরাসরি এক্সামিন করতে পারি না বা ক্যালকুলেট করতে পারি না, কারণ এটা একটা হিউজ জিনিস। আমাদের হাতে এত সময় থাকে না, এত টুলস থাকে না বা রিসোর্স থাকে না যে আমরা পপুলেশন নিয়ে গবেষণা করব। এখানে আপনাদের যদি কারোর পপুলেশন এবং স্যাম্পল নিয়ে কোনো প্রবলেম থাকে, আমাদের আগের ভিডিওতে দেখে আসবেন, সেখানে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত কথা বলা হয়েছে। বাট ইন জেনারেল পপুলেশন হচ্ছে অল দ্য অবজারভেশনস আন্ডার স্টাডি, রাইট? সো এটা হতে পারে অনেকগুলো ইভেন্ট, যে ইভেন্টগুলো যদি আমরা সবগুলো অবজার্ভ করতে পারতাম, সেক্ষেত্রে সেই ইভেন্টের যে লিস্ট সেটাই হচ্ছে আমাদের পপুলেশন। বাট দেখা যায় যে সেটা আসলে পসিবল হয় না, সো সেই কারণে আমরা স্যাম্পল নিয়ে কাজ করি। তো পপুলেশন নিয়ে কাজ না করে স্যাম্পল নিয়ে কাজ করার কারণে আমাদের এই স্যাম্পল টু স্যাম্পল আমাদের রেজাল্টগুলো দেখা যায় যে ভ্যারি করে। যেমন আমরা যদি পপুলেশন থেকে কোনো কিছুর অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারতাম, সেটা ধরলাম 10। সো আমরা এখানে লিখছি যে পপুলেশন অ্যাভারেজ মিউ ইজ ইকুয়াল টু 10। সো পপুলেশন প্যারামিটারগুলোকে নর্মালি গ্রিক লেটার দ্বারা ডিনোট করা হয়। সো মিউ ইজ ইকুয়াল টু 10 এই জন্য এখানে লেখা হচ্ছে। এখান থেকে যদি আমরা একটা স্যাম্পল নিই, সেই স্যাম্পলের অ্যাভারেজ দেখা যাচ্ছে এক্স বার ইকুয়াল টু 10.4। এখন এই যে হালকা একটু ডেভিয়েশন হইল, যে ট্রু অ্যাভারেজ হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু 10, বাট আমরা যে স্যাম্পলের অ্যাভারেজটা নিচ্ছি, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক বলে থাকি, স্ট্যাটিস্টিকটা ভ্যালু হচ্ছে 10.4। সো স্যাম্পল অ্যাভারেজটা হচ্ছে 10.4, বাট পপুলেশনটা হচ্ছে 10। সিমিলারলি আমরা যদি অন্য একটা স্যাম্পল নেই, লেটস সে প্রথম স্যাম্পলটা প্রথম রিসার্চার নিল, সিমিলারলি অন্য একজন রিসার্চার সেম একটা স্টাডি করতেছে, তার স্টাডিতে যে স্যাম্পলটা আসছে সেই স্যাম্পলের অ্যাভারেজ আসলো 11.2। এরকমভাবে আমরা যদি সেম পপুলেশন থেকে বিভিন্নবার স্যাম্পল স্যাম্পলিং করি, তাহলে দেখা যাবে যে বিভিন্ন স্যাম্পলের জন্য বিভিন্ন রকম স্যাম্পল অ্যাভারেজ আসতেছে। সো এই যে স্যাম্পল টু স্যাম্পল আমাদের অ্যাভারেজের ভ্যালুটা ভ্যারি করতেছে, এটার কারণ হচ্ছে এন্টায়ারলি ডিউ টু র্যান্ডমনেস। কারণ আমরা তো ফুল পিকচারটা পাচ্ছি না, রাইট? আমরা 1000 জনের থেকে ডেটা নিলে যে ইনফরমেশনটা পেতাম, 1000 জন যদি আমাদের পপুলেশন হইতো, সেক্ষেত্রে 1000 জনের থেকেই যদি ডেটা নিয়ে আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতাম, তাহলেই আমরা ট্রু পপুলেশন অ্যাভারেজটা পেতাম। বাট যেহেতু সেটা না করে আমরা একটা স্যাম্পল নিয়ে কাজ করতেছি, অর্থাৎ 1000 জন না নিয়ে আমরা হয়তো 100 জন নিয়ে কাজ করতেছি, যেটা আমাদের স্যাম্পল সাইজ। সো সেই কারণে দেখা যাচ্ছে যে হালকা একটু ডেভিয়েশন হচ্ছে। সো এই যে স্যাম্পলিংয়ের কারণে অল্প একটু ডেভিয়েশন হচ্ছে, আমাদেরকে কিন্তু তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এই অ্যাভারেজকে কতটুকু রিপ্রেজেন্ট করে বা আদৌ ট্রু এর কাছাকাছি যাচ্ছে কিনা সেটা টেস্ট করে দেখার প্রয়োজন হয়। তো সেজন্যই আমরা এই স্যাম্পলের উপর বেস করে পপুলেশনটা কি হতে পারে বা ঠিকঠাক হচ্ছে কি না সেটা টেস্ট করি বা ইনফারেন্স করি, যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। সো ইনফারেন্সের একটা অংশ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টিং। সো ছোট করে বললে আমরা হাইপোথিসিস টেস্টিংটা করি এই কারণে যে টু সি দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিক। সো ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিকটা হতে পারে এস্টিমেটেড স্যাম্পল মিন, এস্টিমেটেড স্যাম্পল ভেরিয়েন্স, এস্টিমেটেড রিগ্রেশন মডেল কোফিসিয়েন্টস। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেটেড স্ট্যাটিস্টিকের ভ্যালু। এবং প্যারামিটার হচ্ছে যেটাকে আমরা আসলে অবজার্ভ করতে পারি না, বাট আমরা ধরে নিচ্ছি যে জিনিসটা এরকম হতে পারে। যেমন আমাদের আগের এক্সাম্পলে যা ছিল যে এটা হতে পারে মিউজিক্যাল টু 10, এটা হচ্ছে আমাদের জাস্ট একটা হাইপোথিসিস যে এটা আমাদের হওয়া উচিত বা হতে পারে। সো সেই হচ্ছে প্যারামিটারটা। এবং এখানে কিছু রিমার্কসে কিছু লিঙ্কস দেওয়া আছে, যেগুলো হয়তো আপনারা আরও ডিটেলসে জানতে চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। সো আমরা আসলে কেন হাইপোথিসিস করি সেটা বোঝার জন্য একটা খুবই কমন এক্সাম্পল আমরা ইউজ করবো এখানে। সেটা হচ্ছে হাইপোথিসিস আসলে একটা কম্বিনেশন অফ দুইটা স্টেটমেন্ট, ঠিক আছে? একটা স্টেটমেন্ট হচ্ছে নাল হাইপোথিসিস, যেটাকে H0 দ্বারা ডিনোট করা হয় বা H0ও বলে থাকে। সো H0 হচ্ছে নাল হাইপোথিসিস, আর H1 যেটা, এটাকে অনেক সময় HA দ্বারাও ডিনোট করা হয়, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস।
সো নাল হাইপোথিসিসটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিচ্ছি পার্সন ইনোসেন্ট, আর অল্টারনেট হাইপোথিসিসটা হচ্ছে পার্সন ইজ গিলটি। তো আপনাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে এগুলো আসলে কিভাবে ডিফাইন করা হচ্ছে। আমি কি চাইলে নালের জায়গাতে পার্সন ইজ গিলটি লিখতে পারতাম না? পারতাম, বাট সেটা ভুল হইতো। কেন এটা লেখা হচ্ছে বা কেন আমরা এই কাজটা করি সেটা ডিটেলস আমরা সামনে আসতেছি। আপাতত আমরা বোঝার চেষ্টা করেছি কেন হাইপোথিসিসটা করা হচ্ছে। সো গেল আমাদের নাল হচ্ছে এটা, আর অল্টারনেট হচ্ছে পার্সন ইজ গিলটি। আমাদের এইম হচ্ছে এখানে একটা কোর্টরুম ট্রায়াল হচ্ছে, রাইট? এখানে একটা বিচার করা হচ্ছে কোনো একজন ব্যক্তির যে সে আসলে ইনোসেন্ট নাকি গিলটি, সেই বিচারটা করা হচ্ছে। তো আমাদের এইম হচ্ছে টু সি ওয়েদার দ্য পার্সন ইজ গিলটি অর নট। এখন আমরা কিছু এভিডেন্স খুঁজতে যাব, সেটা আমাদের সিকিউরিটি যে ফোর্স আছে তারা হয়তো কিছু এভিডেন্স খুঁজে নিয়ে আসতে চাচ্ছে এই নালটাকে রিজেক্ট করার জন্য। সো সেটা যদি রিজেক্ট করতে পারি তাহলেই তো অল্টারনেট যে হাইপোথিসিসটা আছে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে, রাইট? সো ফাইন্ড এভিডেন্স টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। এই লোকটাকে ধরে নিয়ে আসলাম, তাকে ইনোসেন্ট, সে যে ইনোসেন্ট না সেটাকে রিজেক্ট করে দিব। সো নাল হাইপোথিসিস ক্যান বি রিজেক্টেড অনলি ইফ এনাফ এভিডেন্স ইজ ফাউন্ড এগেনস্ট দ্য নাল হাইপোথিসিস, দ্যাটস ইট। সো এভিডেন্স যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা এটাকে রিজেক্ট করতে পারবো না, এবং তখনই আমরা বলতে পারবো যে সে আসলেই গিলটি যখন আমরা এটাকে রিজেক্ট করতে পারবো। সো আমাদের মেইন উদ্দেশ্য থাকে নালটাকে রিজেক্ট করে দেয়া। যদি আমরা এটাকে রিজেক্ট করতে পারি তখনই আমরা শুধুমাত্র বলতে পারবো যে সে আসলে গিলটি। সো এই কনসেপ্টটাই আমরা পুরো সব জায়গায় ইউজ করব। তো এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি এনাফ এভিডেন্স না পাই এই লোকটার বিরুদ্ধে, তার মানে কি এই যে সে আসলে কাজটা করে নাই? তার মানে কিন্তু আসলে তা না। হতে পারে সে কাজটা আসলেই করছে, বাট আমাদের কাছে এনাফ এভিডেন্স নাই। সো লোকটা ততক্ষণ পর্যন্ত ইনোসেন্ট যতক্ষণ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছি না, রাইট? তো সেজন্য লেখা হচ্ছে নোটিস দ্যাট নট ফাইন্ডিং এনাফ এভিডেন্স ডাজ নট মিন দ্যাট দ্য পার্সন ডিড নট কমিট দ্য ক্রাইম। সো সে গিলটি না তার মানে এই না যে সে আসলে ইনোসেন্ট হয়ে গেছে। এটা একটা প্রথম মাথায় কেমন যেন লাগতে পারে যে বাট আসলে কিন্তু তা না, সে কিন্তু ইনোসেন্ট না, সে এখনো সাসপেক্ট, বাট আমরা আসলে তার বিরুদ্ধে এভিডেন্সটা পাই নাই, বাট সে কিন্তু সাসপেক্ট, সেই জন্যই কিন্তু সে কোর্টরুম পর্যন্ত আসছে, রাইট? সো ইনস্টেড অফ অ্যাকসেপ্টিং দ্য নাল হাইপোথিসিস, কমনলি দেখা যাবে যে আমরা এটাকে রেফার করব যে ফেইল টু রিজেক্ট দ্য নাল। সো এটা জাস্ট আমাদের একটা স্টেটমেন্ট বলার ওয়ে। সো আমরা যখন একটা কাজ করি, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি, সেই টেস্টের ক্ষেত্রে সবসময় এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয় যে আমরা আসলে ফেইল টু রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে এটাকে রিজেক্ট করা যাচ্ছে না, তখন আমরা বলবো যে ফেইল টু রিজেক্ট দ্য নাল। তাহলে এই স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্টের ইনটুইশনটা কি? ইনটুইশনটা হচ্ছে আমরা আসলে কিছু ডেটা কালেক্ট করি, যে ডেটার উদ্দেশ্যটা থাকে যে যে আমাদের যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাকে রিজেক্ট করে দেয়া। সো ইফ দ্য কালেক্টেড ডেটা কন্টেইনস স্ট্রং এভিডেন্স সাপোর্টিং এ পার্টিকুলার স্টেটমেন্ট উই ক্যান মেক কনক্লুশনস অ্যাকর্ডিংলি। সো আমাদের যদি স্টেটমেন্টটা এই স্টেটমেন্টের পক্ষে যদি যথেষ্ট পরিমাণ যুক্তিপক্ষ বা এভিডেন্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো এটাকে রিজেক্ট করার মাধ্যমে। However, if the data does not contain such evidence, it doesn't necessarily mean that the event did not occur. So এতক্ষণ এই কথাগুলোই বললাম। So instead, it simply means that given the data at hand, মানে given the evidence that we have, we do not have enough statistical evidence to support the statement. So এইখানে ব্র্যাকেটে রিসার্চ হাইপোথিসিস বলে একটা জিনিস আছে। সো এইটার বিষয়টা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিসকে রিসার্চ হাইপোথিসিসও বলা হয়। সো আমরা সামনে আসি। এখন দেখবো হচ্ছে এই যে এতক্ষণ ধরে কথা বললাম নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো আসলে কিভাবে আমরা কনস্ট্রাক্ট করলাম, কিসের বেসিসে, বা আমরা আসলে রিজেক্টিভ বা কেন করতে চাচ্ছি বা অ্যাকসেপ্টিভ বা কেন করতে চাচ্ছি। সো এই পুরো স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কনস্ট্রাকশনের বিষয় শুধুমাত্র একটা রিসার্চ প্রবলেমের উপরে দাঁড়ায় আছে। সেই রিসার্চ প্রবলেমটা আসলে কি সেটা প্রথমে ফাইন্ড আউট করতে হবে।
সেটার উপর বেস করে আমরা হচ্ছে হাইপোথিসিসটা বা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস যেটা সেটা কনস্ট্রাক্ট করতে পারবো। সো লেটস সে আমাদের হাতে এরকম একটা এক্সাম্পল আছে বা রিসার্চ প্রবলেম আছে যেখানে আমরা জানতে চাচ্ছি, ডাজ এ নিউ ড্রাগ রিডিউস ব্লাড প্রেশার মোর দেন দ্য কারেন্ট ড্রাগ। সো হয়তো মার্কেটে কোনো একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা যতটুকু কাজ করে ব্লাড প্রেশার কমাইতে, আমাদের নতুন কোনো একটা গবেষণার ড্রাগ সে আরও বেটার কাজ করে কিনা, এইটা হচ্ছে উদ্দেশ্য। সো এখানে এই টেস্টের জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, এবং একটাকে আরেকটা কম্পিটিং বলা হচ্ছে। সো এইটার যা থাকবে স্টেটমেন্ট থাকবে, এটা হচ্ছে তার অপোজিট স্টেটমেন্ট হইতে হবে, এই ধরনের হয়। যেমন আগের এক্সাম্পলটা যেটা ছিল কোর্টরুম ট্রায়ালে, যে পার্সন ইজ ইনোসেন্ট, পার্সন ইজ গিলটি। সিমিলার আমরা এখন নাম্বার নিয়ে কাজ করব, যে কোনো একটা অ্যাভারেজ ভ্যালু হচ্ছে লেটস সে 10 অথবা অ্যাভারেজ ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 10, এই ধরনের। সো সো আইডিয়াটা হচ্ছে, কনস্ট্রাকশন আইডিয়াটা হচ্ছে যে নাল হাইপোথিসিসগুলোকে নর্মালি এমনভাবে কনস্ট্রাক্ট করা হয় যেন যে সেখানে কোনো এফেক্ট নাই, নো ডিফারেন্স, নো চেঞ্জ। অনেকটা এরকম যে নো ক্রাইম, রাইট? আমাদের কোর্টরুম ট্রায়ালের এক্সাম্পলটা যা ছিল, যে সে আসলে কোনো ক্রাইম করে নাই, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আমি যদি আরেকটু পেছন দিকে যাই, পার্সন ইজ ইনোসেন্ট মানে পার্সন কোনো ক্রাইম করে নাই। সো এই ধরনের নো এভিডেন্স বা নো এফেক্ট, এই বিষয়গুলো আমরা নাল হাইপোথিসিসে রাখি, বা নো চেঞ্জ ইন পপুলেশন প্যারামিটার। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে আমরা যে ক্লেইমটা আমাদের আছে, যেটাকে আমরা টেস্ট করতে চাচ্ছি, সো এটা টোটালি ডিপেন্ড করতেছে রিসার্চ হাইপোথিসিসের উপর বা রিসার্চ কোয়েশ্চেনের উপর। সো আমরা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সমান কিনা সেটা টেস্ট করতে চাচ্ছি, বা কোনো ডিফারেন্স আছে কিনা সেইটা টেস্ট করতে চাচ্ছি, বা সেইটা মানে পজিটিভ নাকি নেগেটিভ, সেই একটা স্পেসিফিক ডিরেকশন বলতে চাচ্ছি। এই ধরনের বিষয়গুলো হচ্ছে আমাদের অল্টারনেটিভ থাকবে। সো এই জন্য আসলে এটাকে রিসার্চ হাইপোথিসিস বলা হয়, ঠিক আছে? এখন আসি হচ্ছে এই যে নাল এবং অল্টারনেট যে আমরা এতক্ষণ ধরে কথাবার্তা বললাম, এখানে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে ওয়ান টেল এবং টু টেল। সো টু টেল টেস্টটা হচ্ছে যে আমরা একটা এফেক্ট সেটা টেস্ট করতে যাচ্ছি, সেটা যে কোনো ডিরেকশন হইতে পারে, মানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো এটা পরে। আর ওয়ান টেল টেস্ট হচ্ছে যে আমরা একটা ডিফারেন্স টেস্ট করতে চাচ্ছি কোনো একটা স্পেসিফিক ডিরেকশনে বা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সমান। কেন এটাকে টু টেল বলা হচ্ছে এবং কেন নিচেরটাকে ওয়ান টেল বলা হচ্ছে, এখন আমরা সেটা দেখি। সো টু টেল টেস্টের মধ্যে আমাদের অল্টারনেট তো হচ্ছে প্যারামিটার নট ইকুয়াল টু সার্টেন ভ্যালু। সো একটা এক্সাম্পল যদি দেখি, যে ডাজ ফার্টিলাইজার এক্স হ্যাভ এনি এফেক্ট অন ক্রপ ইল্ড। সো আমরা একটা সার ব্যবহার করতেছি, সেই সারটা ব্যবহার করার কারণে আসলে আমাদের ফসল উৎপাদনে কোনো ধরনের এফেক্ট পড়ছে কিনা, কোনো ধরনের চেঞ্জ আসলো কিনা, এটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, বাট এই রিসার্চের মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট কোনো ধরনের এফেক্ট হচ্ছে কিনা সেটা জানতে চাওয়া। সো লেটস সে আমাদের অ্যাভারেজ হচ্ছে মিউ এক্স, অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ yield পার হেক্টর ওয়েন ফার্টিলাইজার এক্স ইজ ইউজড, আর মিউ নো হচ্ছে অ্যাভারেজ yield পার হেক্টর ওয়েন নো ফার্টিলাইজার ইজ ইউজড। সো এই দুইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে আসলো, এবং এই ক্যালকুলেশনের উপর বেস করে আমরা কিছু একটা বের করতে চাচ্ছি। সো এখানে দেখেন আমরা কিন্তু ক্যালকুলেশন করলে স্ট্যাটিস্টিক পেয়েছিলাম, রাইট? এটা কিন্তু পপুলেশন প্যারামিটার, এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে কখনো পাবো না। একটু আগে আমি ভুলে বলে ফেলছি, বাট আলটিমেটলি আসলে কিন্তু আমরা এটা কখনো ক্যালকুলেট করে পাবো না। আমরা ক্যালকুলেট করে পাবো হচ্ছে এক্স বার, যেটাকে আমরা স্যাম্পল স্ট্যাটিস্টিকের ভ্যালু বলতেছি। সো এই রিসার্চের জন্য আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে মিউ এক্স মাইনাস মিউ নো, এর মানে হচ্ছে এই অ্যাভারেজ যখন আমরা এক্স ফার্টিলাইজার ব্যবহার করে পাই, সেটার সাথে নো ফার্টিলাইজার ব্যবহার করলে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা জিরো। মানে আসলে সার দেওয়ার কারণে এবং সার না দেওয়ার কারণে কোনো ডিফারেন্স নাই, এতে আসলে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আগে যা ছিল পরে তাই আছে। আমরা এভাবেও লিখতে পারি যে মিউ এক্স মাইনাস মিউ নো ডিফারেন্স দিয়ে ইকুয়াল টু জিরো, অথবা মিউ এক্স ইকুয়াল টু মিউ নো, তার মানে হচ্ছে অ্যাভারেজ দুইটার মাঝে কোনো ডিফারেন্স নাই। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু হাইপোথিসিস যখন ডিফাইন করি তখন সবসময় এই প্যারামিটার কথাটা লিখি, মিউ এক্স লিখি। আমরা কিন্তু এখানে লিখি নাই যে এক্স বার এক্স বা এক্স বার নো,
এক্স বার নো লেখার মানে ছিল যে স্যাম্পল স্ট্যাটিস্টিকের ভ্যালু যদি আমরা কোনো ফার্টিলাইজার ইউজ না করি। যাই হোক, এগুলো জাস্ট লেখার বিষয়। সরি, আরেকটা ছিল হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। সো অল্টারনেট হচ্ছে যে এফেক্ট আছে। সো ডিফারেন্স নট ইকুয়াল টু জিরো মানে হচ্ছে কোনো ধরনের এফেক্ট আছে। সেখানে নট ইকুয়াল টু লেখার মাধ্যমে আমরা কি করলাম, আমরা জাস্ট আনডিফাইন করে দিলাম যে এটা গ্রেটার দেন জিরো হইতে পারে, আবার লেস দেন জিরো হইতে পারে। সো এটা হচ্ছে আসলে টু টেইলের বিষয়। যেটাতে আমাদের সমস্যা হয় মেইনলি সেটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট, সেটা কখন হচ্ছে। সো যেমন একটা ওয়ান টেল টেস্টের দিকে দেখি, একটা এক্সাম্পল হচ্ছে টু টেস্ট দ্য রিসার্চ কোয়েশ্চেন, ডাজ ফার্টিলাইজার এক্স ইনক্রিজ ক্রপ yield by more than 15 ton per hectare on average compared to no fertilizer। মানে আমরা কোনো একটা ধরলাম দুইটা আলাদা জমি, একটা জমিতে আমরা ফার্টিলাইজার দিলাম, আরেকটা জমি ফার্টিলাইজার এক্স দিলাম, আরেকটা জমিতে আমরা ফার্টিলাইজার দিলাম না। যেটাতে আমরা ফার্টিলাইজার দিছি সেটাতে কি আমাদের যেটাতে দেই নাই তার তুলনায় 15 টন পার হেক্টর পরিমাণে ফসল উৎপাদন বাড়ছে কিনা সেটা হচ্ছে আমরা এখানে টেস্ট করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি। সো এই যে আমরা একটা স্পেসিফিক ডিরেকশন স্পেসিফাই করে দিচ্ছি যে 15 টন পার হেক্টর বাড়বে। সো আমাদের অল্টারনেট হাইপোথিসিসের উপর বেস করে, আমাদের রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে অল্টারনেট হাইপোথিসিসটা তাহলে ফার্স্টে ডিফাইন করি। সো অল্টারনেটটা হচ্ছে মিউ এক্স দেওয়ার কারণে বেড়ে গেছে, সো বেশি ভ্যালুর থেকে কম ভ্যালু। সো এইটা করে আমরা 15-এর চেয়ে বেশি পাই কিনা, এটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস বা রিসার্চ হাইপোথিসিস। তাহলে আমাদের নাল হাইপোথিসিস হবে ঠিক তার অপোজিটটা, 15 অর লেস। সো এই ডিফারেন্সটা 15 অর লেস হবে, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। সো রিসার্চ হাইপোথিসিস থেকে আমরা অল্টারনেট হাইপোথিসিসটা ডিফাইন করলাম, দেন নাল হাইপোথিসিস কি হবে সেটা জাস্ট কম্পিটিং যেহেতু, সো সেটা হচ্ছে তার অপোজিটটা। এটা যদি গ্রেটার দেন 15 হয়, এটা লেস দেন অর ইকুয়াল টু 15 হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নাল হাইপোথিসিসের যে পার্টটা আছে সেখানে স্টেটমেন্টটা আছে, সেখানে অলওয়েজ ইকুয়ালিটি সাইনটা থাকতে হবে, রাইট? এখানে কখনো লেখা যাবে না যে অল্টারনেটিভলি লেখা যাবে না যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 15, এখানে লিখতে হবে গ্রেটার দেন 15, আর এখানে লিখতে হবে লেস দেন অর ইকুয়াল টু 15। এখানে কখনো লেখা যাবে না লেস দেন 15। সো এইটা একটা বিষয়। আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এইটা হচ্ছে রাইট টেল। এখন কেন রাইট টেল বলা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের যে নালের ভ্যালুটা আছে বা নালের যে এরিয়াটা আছে, আমরা যদি এরিয়া হিসেবে চিন্তা করি, সংখ্যা রেখায় বা নাম্বার লাইনে 15-এর চেয়ে নিচে সব কিছু লেফট সাইডে, আর অল্টারনেট যেটা সেটা হচ্ছে 15-এর চেয়ে বেশি। সো নালে যে ভ্যালুটা আমরা চিন্তা করতেছি অল্টারনেটে হচ্ছে তার চেয়ে বেশি, সো রাইট সাইডে, সেজন্য আমরা এটাকে রাইট টেল বলতেছি। এবং এই জিনিসটা জাস্ট বোঝার জন্য বা প্রথমবার মনে রাখার জন্য এইভাবে আমরা চিন্তা করতেছি। আরেকটা হচ্ছে এক্সাম্পল, ডাজ ট্রিটমেন্ট ওয়াই রিডিউস ক্রপ yield বাই লেস দেন 12 টন পার হেক্টর অন অ্যাভারেজ কম্পেয়ার টু নো ট্রিটমেন্ট। সো এখানে যেটা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ট্রিটমেন্ট ব্যবহার করা হচ্ছে, এটা হতে পারে ফসলের ভিটামিনের পরিমাণ বাড়ানোর জন্য। এখন ধরেন ভিটামিনের পরিমাণ বাড়াইতে গিয়ে দেখা গেল যে ফসলের উৎপাদন কমে যাচ্ছে। কোনো একটা স্পেসিফিক ভিটামিন, ধরেন আমরা চাচ্ছি যে ধান উৎপাদন করব, সেই ধানটা হচ্ছে অনেক ভিটামিন ডি সমৃদ্ধ হইতে হবে। সো এরকম একটা ধানের ভ্যারিয়েন্ট বের করতে গিয়ে দেখা গেল যে জমিতে আসলে আমাদের ক্রপের ইল্ড কমে যাচ্ছে। সো এরকম একটা প্রবলেমে দেখা গেল যে আমাদের আসলে জানা দরকার যে রিডিউসটা 12 হেক্টরের কম হয়ে যাচ্ছে কিনা। সো এই হচ্ছে তাহলে আমাদের উদ্দেশ্য যে ডাজ দ্য ট্রিটমেন্ট ওয়াই রিডিউস ক্রপ yield বাই লেস দেন 12 টন পার হেক্টর অন অ্যাভারেজ কম্পেয়ার টু নো ট্রিটমেন্ট। সো এইটার উপর বেস করে আমরা তাহলে একটা অল্টারনেটিভ হাইপোথিসিস বের করতে পারি। সো মিউ ওয়াই, সো ওয়াই ট্রিটমেন্ট ব্যবহারের কারণে আমরা যে ফসলটা পাচ্ছি এবং নো ট্রিটমেন্ট ব্যবহারের কারণে যে ফসলটা পাচ্ছি, এই দুইটার ডিফারেন্স 12 টন পার হেক্টরের কম কিনা সেইটাই আসলে আমরা জানতে চাচ্ছি।
সো এইটা হচ্ছে আমাদের অল্টারনেট হাইপোথিসিস। তাহলে আমাদের নাল হবে এটা ঠিক অপোজিটটা, হুইচ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 12। সো যেহেতু এই 12 ভ্যালুটার চাইতে আমাদের নালের চাইতে আমরা দেখতে চাচ্ছি নালের চাইতে অল্টারনেটে কমের দিকে কিনা বা লেফট সাইডে কিনা। সো এটা হচ্ছে লেফট টেইলড ডিস্ট্রিবিউশনের একটা নাল হাইপোথিসিস। সো এই কথাগুলো আসলে উপরে ছোট করে লেখা আছে যে অল্টারনেট হাইপোথিসিস আমরা তখন রাইট টেল বলবো যখন প্যারামিটারের চাইতে আমরা যে ভ্যালুটা টেস্ট করতে যাচ্ছি সেটা বড় হবে আমরা চিন্তা করি। সো আর ছোট হবে চিন্তা করি সেটা হচ্ছে লেফট টেল। এবার আরেকটা এক্সাম্পল, এটা ওয়ান টেইলের বাট এটা আরেকটু স্পেসিফিক। যেমন এখানে আমরা দেখতে চাচ্ছি যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা একটা ড্রাগ টেস্ট করতেছে। সো এখন তারা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে একটা ব্লাড প্রেশার লো করতে পারবে এরকম ড্রাগ। এখন বর্তমান স্ট্যান্ডার্ড হচ্ছে যে ব্লাড প্রেশারের যে ওষুধগুলো আমরা খাই সেটা খেলে, এটা জাস্ট হাইপোথিসিস, ঠিক আছে, নট নেসেসারিলি ট্রু। এটা এক্সাম্পলের স্বার্থে আমরা বললাম। এক্সাম্পলটা হচ্ছে যে কারেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে যে ট্রিটমেন্ট যখন আমরা একটা ট্যাবলেট নেই সেটা নিলে আমাদের ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিমিটার মার্কারির চেয়ে কমবে অন এভারেজে, এবং এক্স্যাক্টলি 10-এর চেয়ে কমবে। এখন রিসার্চাররা যে ড্রাগটা নিয়ে কাজ করতেছে সেটা 15 মিলিমিটার মার্কারির চাইতেও এক্স্যাক্টলি 15 মিলিমিটার মার্কারি কমাবে, এর চেয়ে কমও না এর চেয়ে বেশিও না। সো এদের একটা টার্গেট আছে যে এই ট্যাবলেটটা খেলে তার সিস্টোলিক ব্লাড প্রেশার এক্স্যাক্টলি 15 মিলিমিটার মার্কারি কমে যাবে, দ্যাটস ইট। সো একটা সার্টেন পয়েন্ট ফিক্স করে দিছে। সো আমাদের অল্টারনেট হাইপোথিসিস হচ্ছে এরকম যে মিউ ইজ ইকুয়াল টু 15, অন এভারেজে 15 করে কমাবে, এইটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। আর নাল হচ্ছে 10, সো হুইচ ইজ বর্তমান স্ট্যান্ডার্ড। সো বর্তমান স্ট্যান্ডার্ডটার সাথে আমরা যে রিসার্চটা করতেছি বা রিসার্চের হাইপোথিসিস বা উদ্দেশ্য সেটা অনুযায়ী আমরা এটা মিলাতে যাচ্ছি। সো রিসার্চার জানতে চাচ্ছে যে 15 মিলিমিটার মার্কারি কমাবে কিনা। সো এটা আমাদের অল্টারনেট, আর বর্তমান স্ট্যান্ডার্ড হচ্ছে 10। সো এটা হচ্ছে আমাদের নাল এবং অল্টারনেটের ডিফারেন্সটাই এখন আমরা জানতে চাই এক্স্যাক্টলি এই ভ্যালুটার মধ্যে। এখন দেখেন অল্টারনেটের ভ্যালুটা যেহেতু নালের চেয়ে বড়, সো অবভিয়াসলি নাম্বার লাইন কল্পনা করলে 10-এর চেয়ে 15 একটু ডান দিকে থাকবে, রাইট? সো এটা হচ্ছে একটা রাইট টেইল টেস্ট। এখন আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছেন যে কেন আসলে এটাকে ওয়ান টেল, টু টেল বলা হচ্ছে, এবং আলটিমেটলি রাইট টেল নাকি লেফট টেল সেটাই বা আমাদের কীভাবে ডিফাইন করতে হবে। এগুলো ডিফাইন করা কেন দরকার? এগুলো ডিফাইন করা দরকার কারণ পরবর্তীতে যখন আমরা সিগনিফিক্যান্স লেভেলের সাথে পি ভ্যালুর কম্পেয়ার করে নাল হাইপোথিসিস রিজেক্ট করা বা অ্যাকসেপ্ট করার বিষয়গুলো দেখব, তখন এই টেইলের বিষয়টা খুবই কাজে লাগবে। কারণ তখন এইটা যদি ভুলভাবে বুঝেন তখন গিয়ে একটা ভুল হবে। এখন কথা বলবো হচ্ছে হাইপোথিসিস টেস্টের বিভিন্ন এরর নিয়ে। তো আমরা যেহেতু আসলে স্যাম্পল নিয়ে কাজ করতেছি পপুলেশন বাদ দিয়ে, কারণ সঙ্গত কারণে এই পপুলেশন নিয়ে আমরা কাজ করতে পারি না। সো দেখা যায় যে এই স্যাম্পলিংয়ের কারণে আমাদের কিছু ভুল হয়। প্রথমেই দেখে আসছিলাম এক্সাম্পলে, আমি যদি একটু পেছন দিকে যাই, এক্সাম্পলটা দেখেন, মোটামুটি সবগুলো স্যাম্পলে 10, 9 এই যে এক্স্যাক্ট যে পপুলেশন ভ্যালুটা আছে সেটার আশেপাশেই ছিল। একটা ভ্যালু দেখা গেল যে সেখানে স্যাম্পল এভারেজ আসছে 7। এটা আসলে মোটামুটি অন্য সবগুলোর থেকে দূরে, তো অবশ্যই ট্রু পপুলেশন অ্যাভারেজ যেটা ছিল সেটা থেকেও অনেকটা দূরে। সো এই ভ্যালুটা যদি এই স্যাম্পলটা যদি আমরা কালেক্ট করি এবং সেখান থেকে যদি এই অ্যাভারেজটা পাই, তাহলে কিন্তু আমরা ট্রু যে পিকচারটা সেটা পাচ্ছি না, রাইট? সো এই যে স্যাম্পলিংয়ের কারণে একটা ভুল হয়ে যাচ্ছে। সো এই ধরনের ভুল যত কম হয় তত ভালো, তাই তো? সো এটার জন্য আমরা টেস্ট করব, এবং টেস্ট করতে গিয়ে আমরা এই ভুলগুলোকে মিনিমাইজ করার ট্রাই করব, এবং সেটা আসলেই কতটুকু ভুল হচ্ছে সেটাও মেজার করা প্রয়োজন। সো আমরা তাহলে এতক্ষণ ধরে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নিয়ে অনেক কথাবার্তা বললাম। তো এখন হচ্ছে কথা বলবো এররগুলা নিয়ে। এখন দেখেন, আমরা যদি অ্যাকচুয়াল ডেটা নিতাম এবং তার উপর বেস করে
নাল হাইপোথিসিসটা ডিফাইন করতাম, আর স্যাম্পল থেকে যে ডিসিশন নিচ্ছি সেগুলোর যদি একটা ডিফাইন করি, তাহলে আমরা এই ধরনের একটা ক্রস টেবিল পাবো, টু ওয়ে টেবিল পাবো। এখন ধরেন অ্যাকচুয়ালি কোনো একটা নাল হাইপোথিসিস ট্রু, এবং সেটাকে আমি মানে ডু নট রিজেক্ট করলাম। সো তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি কথার সুবিধার্থে এখানে অ্যাকসেপ্ট কথাটা আমি বলতেছি, তা আমাকে এটাকে অ্যাকসেপ্ট করলাম। সো নাল হাইপোথিসিস যেটা ট্রু তাকে আমরা অ্যাকসেপ্ট করার মানে আমরা একটা ডিসিশন নিলাম যেটা কারেক্ট। সিমিলারলি একটা নাল হাইপোথিসিস যেটা আসলেই ফলস, সেটা নিয়ে আমি যদি ডিসিশন নেই রিজেক্ট, তার মানে সেটাও একটা কারেক্ট ডিসিশন। সো আমাদের কাছে কারেক্ট ডিসিশন দুই ধরনের আছে, একটা হচ্ছে ট্রু নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করা এবং ফলস নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা। এখন ট্রুটাকে অ্যাকসেপ্ট করার নাম হচ্ছে কনফিডেন্স লেভেল, এটাকে 1 - আলফা দ্বারা ডিনোট করা হয়, আর ফলস নাল হাইপোথিসিসকে রিজেক্ট করাকে স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার বলা হয়, এবং এটাকে ডিনোট করা হয় হচ্ছে 1 - বিটা দ্বারা। এখন আমাদের হাতে দুই ধরনের এরর আছে, একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা নাল হাইপোথিসিস ট্রু, বাট আমরা সেটাকে আমাদের স্যাম্পলের কারণে, স্যাম্পলিংয়ের কারণে যে ভেরিয়েশন হচ্ছে সেটার বেসিসে রিজেক্ট করে দিলাম। তো এটা একটা ভুল, এই ভুলটাকে বলা হচ্ছে টাইপ 1 এরর বা লেভেল অফ সিগনিফিক্যান্স, এবং এটাই খুবই ক্রিটিক্যাল একটা জিনিস। কেন আসতেছি, কেন এটাকে ক্রিটিক্যাল বলতেছি সেটা এখন বুঝাবো। আরেকটা এরর হচ্ছে যে অ্যাকচুয়ালি সে হচ্ছে ফলস নাল হাইপোথিসিস, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, এটাকে বলা হচ্ছে টাইপ 2 এরর, যেটাকে বিটা দ্বারা ডিনোট করা হয়। সো এখন দেখেন, আমরা যদি কোর্টরুম ট্রায়ালের হাইপোথিসিসটাকে একটু দেখি, সেখানে একজন পার্সন ছিল বা ডিফেন্ডেন্ট ছিল, সেই পার্সনটা ইনোসেন্ট, এটা হচ্ছে আমাদের নাল, আর গিলটি সেটা হচ্ছে আমাদের অল্টারনেট। এখন দেখেন, নাল হাইপোথিসিসটা যদি ট্রু হয়, অর্থাৎ সে যদি ইনোসেন্ট হয় এবং তাকে যদি আমি অ্যাকসেপ্ট করি, এবং মানে এই নালটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি, আমাদের ডিসিশন যদি বলে যে হ্যাঁ এটা অ্যাকসেপ্টেড, তার মানে ইনোসেন্ট ডিফেন্ডেন্টকে আমরা ছেড়ে দিচ্ছি, তাকে আমরা কোনো শাস্তি দিচ্ছি না। সো এটা একটা কারেক্ট ডিসিশন। সিমিলারলি কোনো একজন মানে নাল হাইপোথিসিস ফলস, তার মানে হচ্ছে সে গিলটি, এটা হচ্ছে অ্যাকচুয়াল, সে গিলটি, এবং আমরা নালকে অ্যাকসেপ্ট করলাম, রিজেক্ট করলাম। সো রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, তার মানে এইটা ফলস, আসলেই সে ফলস, এবং এটা রিজেক্ট আমাদের ডিসিশন, তার মানে আমরা এটা কারেক্ট ডিসিশন নিলাম। সো গিলটি ডিফেন্ডেন্টকে আমরা জেলে ঢুকাই দিলাম, সেটা একটা কারেক্ট ডিসিশন। প্রবলেমটা হচ্ছে যখন দেখা গেল যে নাল হাইপোথিসিসটা ট্রু, অ্যাকচুয়ালি ট্রু, আমরা যদি ট্রু পিকচারটা পেতাম, এভিডেন্স সব কিছু ঠিকঠাক থাকতো, সেক্ষেত্রে দেখা গেল যে নাল হাইপোথিসিসটা ট্রু, সে আসলে ইনোসেন্ট, বাট আমরা স্যাম্পলিংয়ের দোষের কারণে, স্যাম্পলিংয়ের যে এরর হচ্ছে সেই কারণে আমরা এটাকে রিজেক্ট করে দিলাম। সো রিজেক্ট দ্য নাল হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি ট্রু। তখন কি হয়ে গেল, লোকটা আসলে ইনোসেন্ট ছিল, বাট আমরা তাকে জেলে ঢুকে দিলাম, রাইট? ইনোসেন্ট একজন মানুষকে আমরা শাস্তি দিচ্ছি, এটা একটা খুবই খারাপ কাজ। সো এটাকে আমরা বলছি লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা। আরেক ধরনের এররটা ছিল যে সে আসলে মানে অ্যাকচুয়ালি নাল হচ্ছে ফলস, সো নাল ফলস মানে অল্টারনেটটা ট্রু, সে আসলে গিলটি। এইটাকে যদি আমরা নট রিজেক্ট করি, মানে এখন যদি আমরা নালটাকে অ্যাকসেপ্ট করি, তাহলে কি করলাম, গিলটি ডিফেন্ডেন্টকে আমরা ছেড়ে দিলাম, সে আসলে পাপ করছে বাট আমরা তাকে ছেড়ে দিছি। এটা একটা সাংঘাতিক ভুল, বাট এতটাও খারাপ অবস্থা না যেখানে এইটা হচ্ছে। ধরেন এখানে তো আমি জেলে ঢুকানোর কথা বলতেছি, এটা যদি মৃত্যুদণ্ড হইতো তাইলে কেমন হইতো? ইনোসেন্ট একজনকে আমরা মৃত্যুদণ্ড দিচ্ছি, আর যেখানে গিলটিকে আমরা ছেড়ে দিচ্ছি। তো এইটার চেয়ে এটা কিন্তু খুবই সাংঘাতিক একটা সমস্যা। সো এই ধরনের জিনিসটা ডাটার ক্ষেত্রেও হয়। ডেটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাকচুয়ালি সেটা ট্রু, বাট আমরা স্যাম্পলিংয়ের যে সমস্যা ছিল, যে আমরা আসলে ফুল পিকচারটা পাচ্ছি না, অল্প কিছু ডাটা নিয়ে যেহেতু কাজ করতেছি, তখন দেখা যায় যে এই ধরনের মিস্টেক হয়ে যায়, যে নাল ট্রু বাট আমরা সেটাকে রিজেক্ট করে দিই। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট থাকে এই আলফার ভ্যালুটা যত কম ধরা যায়। এখন কথা হচ্ছে আলফার ভ্যালু কিভাবে ধরবো বা কত ধরাটা বেটার।
So level of significance alpha is selected as minimum as possible to reduce type 1 error. So এই এররটা কমাইতে গেলে আমাদের যতটুকু কমানো পসিবল ততটুকুই কমানো উচিত। তবে এটার মিনিং হচ্ছে যে এরকম রিপ্রেজেন্টস দ্য ম্যাক্সিমাম রিস্ক ইউ আর উইলিং টু টেক অফ রিজেক্টিং নাল হোয়েন ইটস ট্রু, মানে টাইপ 1 এরর। আর কথা হচ্ছে তাহলে এটাকে আমরা 0 ধরি না কেন? কারণ এইটার সাথে আবার এই যে দুইটা নিচের যে দুইটা আছে, গিলটি ডিফেন্ডেন্ট ফ্রি করে দেবো কিনা, গিলটি ডিফেন্ডেন্ট জেল করে দেবো কিনা, এইগুলোরও একটা সম্পর্ক আছে। সো এদের মাঝে একটার সাথে আরেকটার ব্যালেন্স করার জন্য দেখা যায় যে এটার একটা সার্টেন ভ্যালু আমাদেরকে নেওয়া উচিত। তো সেটা নর্মালি দেখা যায় 5% নেওয়া হয়। বাট যদি আমাদের এইটা খুবই সেন্সিটিভ কোনো এক্সপেরিমেন্ট হয় যেখানে আসলে 5 জন না, একজনকেও আসলে ইনোসেন্টকে ফাঁসি দেওয়া বা এই ধরনের ইয়ে করা যাবে না, খুবই সেন্সিটিভ কিছু, সেক্ষেত্রে দেখা যায় 1%ও আমরা রিস্ক নিতে চাই না। সো 1% রিস্ক সেখানে দেখা যায়। বাট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা নর্মালি 5% আলফা ধরে কাজ করি, মানে আমরা আসলে 5% রিস্ক নিতে রাজি আছি যে ঠিক আছে আমরা যদি 100 বার স্যাম্পলিং করি, 100 বার স্যাম্পলিং করে যদি 100 বার এই টেস্টটা করি, সেক্ষেত্রে 5 বার হয়তো আমরা ভুলভাবে রিজেক্ট করে দিতে পারি নাল হাইপোথিসিসটাকে। সো একটা নাল হাইপোথিসিস যেটা ট্রু তাকে আমরা হয়তো 5% টাইমে এটাকে আমরা রিজেক্ট করে দিচ্ছি, বাট 95 বারই কিন্তু আমরা একটা ঠিকঠাক ডিসিশন নিচ্ছি। সো তখন আমরা দেখা যাচ্ছে যে যেটা ট্রু সেটাকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতেছি, সেই বিষয়টা সেখানে আসতেছে। সো এই হচ্ছে আমাদের এই লেভেল অফ সিগনিফিকেন্সের বিষয়। So it is ideally taken at 10%, 5% and 1%. So এখন কথা হচ্ছে পি ভ্যালু জিনিসটা কি, যেটার উপর বেস করে আমরা আসলে পরবর্তী ডিসিশন নেই যে নাল হাইপোথিসিস রিজেক্ট হবে নাকি অ্যাকসেপ্ট হবে, রাইট? সো প্রথমে হচ্ছে আমরা অ্যাজিউম করে নেই যে নাল হাইপোথিসিস ট্রু। এটা হচ্ছে যে কোনো টেস্টের মধ্যে প্রথম কথা, আমরা অ্যাজিউম করে নিচ্ছি নালটা ট্রু। এটাকে ট্রু ধরে নিয়ে আন্ডার দিস অ্যাজাম্পশন যেটা এখানে লিখে আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং দ্য ডেটা। আচ্ছা, আমরা যে স্যাম্পলটা নিচ্ছি সেই স্যাম্পলটা পাওয়ার প্রবাবিলিটি কত গিভেন দ্যাট এই নাল হাইপোথিসিস ইজ ট্রু। সো এই কথাগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তার মানে হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট করে কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি সেটা একটু দেখে আসতে হবে, কারণ এখানে আসলে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট রিলেটেড, রাইট? সেটা অ্যাজিউম করে আমরা সামনে আগাচ্ছি। সো প্রথমে আমাদের কথা হচ্ছে নালটা ট্রু, সেটা অ্যাজিউম করে নিয়ে আমরা জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং দ্য ডেটা। এটা কি মানে এই যে প্রবাবিলিটি অফ অবজার্ভিং দ্য ডেটা, এটা কি লো নাকি হাই? মানে কি, মানে হচ্ছে আমি আরেকবার রিপিট করি পুরোটা স্টেপ, এটা স্টেপ বাই স্টেপ আসলে ক্লিয়ার হবে। নাল হাইপোথিসিস ট্রু ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমরা জানতে চাচ্ছি যে স্যাম্পলিং যে আমরা করলাম সেই স্যাম্পলিংয়ের কারণে যে ডেটাটা পেলাম সেই ডেটার ডিস্ট্রিবিউশন কি এইটার উপর ওভারল্যাপ করে কিনা। যদি দেখা যায় যে এইটার উপরেই আছে, তার মানে যে আসলে হচ্ছে প্রবাবিলিটি খুবই হাই, রাইট? আন্ডার দিস অ্যাজাম্পশন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং দ্য ডেটা। সো এর উপরেই যদি পড়ে তাহলে প্রবাবিলিটি খুব হাই। যদি দেখা যায় ডিস্ট্রিবিউশনটা একটু এইদিকে চলে আসছে, তার মানে আমাদের হয়তো নালকে ফলো করে না, তখন আমাদের অল্টারনেট হয়তো ট্রু হয়ে যাবে, রাইট? সো দেখেন, আমরা যদি অল্টারনেট হাইপোথিসিস উপর সাথে কম্পেয়ার করি, যে অল্টারনেট হাইপোথিসিস নর্মালি কি হয়, যে এখানে কি হচ্ছে, এখানে আমরা ওই যে একটা স্পেসিফিক প্রবলেম ছিল কিছুক্ষণ আগে, একটা স্পেসিফিক নাম্বারের সাথে, এই যে এটা মিউজিক্যাল টু 10 মিউজিক্যাল 15, সো এটা একটু রাইট সাইডে, রাইট? সো এটা হচ্ছে অল্টারনেটিভের ডিস্ট্রিবিউশন। সো এটাকে যদি এখন ফিগারে দেখি, তাহলে এটা হচ্ছে ধরলাম সেই ডিস্ট্রিবিউশনটা, এখানে এক্সাক্ট ভ্যালুগুলো মিলবে না। সো অল্টারনেটিভের ডিস্ট্রিবিউশন হচ্ছে একটু রাইট সাইডে ধরে নিচ্ছি, আর নালের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইটা। এখন এর হাইপোথিসিসটা কীরকম, নাল হচ্ছে মিউ লেস দেন অর ইকুয়াল টু 0, সো এই হচ্ছে সেই জিরোটা, এবং এর পাশে সব কিছু আমি ধরে নিচ্ছি এরকম কিছু একটা হওয়া উচিত। আর অল্টারনেট হচ্ছে মিউ এর চেয়ে বড় হবে কিনা, সো মিউ যেহেতু এইখানে, এর বড় কোনো কিছু হবে কিনা, এটা হচ্ছে আমাদের এই ফিগারের জন্য হাইপোথিসিসের ব্যাপারটা ধরে নিচ্ছি। এখন আমি যদি চিন্তা করি যে আন্ডার দিস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং ডাটা,
এখন নালের যে অ্যাভারেজ ছিল সেই অ্যাভারেজটা হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে। আর সরি, অল্টারনেটিভ যে অ্যাভারেজটা ছিল সেটা হচ্ছে এই জায়গায়, এই পয়েন্টে। আর নালের যে অ্যাভারেজটা ছিল সেটা হচ্ছে এই পয়েন্টে। খেয়াল করেন, আমাদের ডেটার বেসিসে আমরা যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটা যদি দেখা যায় যে এইখানে কোনো একটা জায়গাতে আসলো, যে এই ভ্যালুটা আসলে 0 হয়নি, আমাদের ভ্যালুটা হয়েছে 2.6 বা এমন কিছু, তো সেইটা কি আসলে নাল হাইপোথিসিসের আন্ডারে পড়ে নাকি অল্টারনেটের আন্ডারে পড়ে এইখানে? তো সেটা কিন্তু আসলে এর আন্ডারেও পড়ে আবার এর আন্ডারেও পড়ে, রাইট? কারণ এখানে ওভারল্যাপিং এরিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটাও আছে এই জায়গায়, এই পয়েন্টে, সরি এই পয়েন্টে, আবার অল্টারনেটের গ্রাফটাও এই পয়েন্টে আছে। এখন কথা হচ্ছে এইখানে থাকার সম্ভাবনা এখানে বেশি নাকি এখানে বেশি? আন্ডার দিস সিস্টেম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং ডেটা? তো এভাবে যদি চিন্তা করি তখন দেখা যাবে যে এই জায়গাটাতে বাই চান্স এই অ্যাজাম্পশনের উপর বেস করে থাকার সম্ভাবনা খুবই কম। এবং আমরা যদি হিসাব করে দেখি তাহলে দেখা যাবে যে এই পয়েন্টের এই পাশে যে এরিয়াটা এখানে হাইলাইট করা আছে এই নাল হাইপোথিসিসের আন্ডারে, এই এরিয়াটা হচ্ছে 5% এরিয়া। তার মানে এই নাল হাইপোথিসিস যদি ট্রু হয় তাহলে কোনো ডেটা আমরা এইখানে অবজার্ভ করব, এই এরিয়াটার নিচে যে সংখ্যা রেখা আছে এই নাম্বারের মাঝে অবজার্ভ করব, সেটার সম্ভাবনা 5% বা তারও কম। ওকে, কিন্তু আমাদের অল্টারনেটের মধ্যে সেটা চলে যাচ্ছে। অল্টারনেটের মধ্যে যদি আমরা এই এরিয়াটা চিন্তা করি এটা মোটামুটি 50%-এর বেশি হবে। সো আমরা নাল রিজেক্ট করে দিয়ে আমরা তখন বলবো যে এটা আসলে অল্টারনেট হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্টেড হবে। তো এই জন্যই বলা হচ্ছে ইফ লোয়ার দেন দ্য সিগনিফিকেন্স লেভেল, মানে এই পয়েন্টটা যদি সিগনিফিকেন্স লেভেল হয় 5% হয়, দেন ইট ইজ মোর লাইকলি দ্যাট দ্য নাল ইজ ফলস অ্যান্ড ইট শুড বি রিজেক্টেড। সো আসলে এইখানে যদি কোনো একটা ভ্যালু আমরা ক্যালকুলেট করে পাই সেটা আসলে নাল হাইপোথিসিসের আন্ডারে না, বরং অন্য কিছুর আন্ডারে থাকার সম্ভাবনাই বেশি। সো আমরা আসলে এইটাকে রিজেক্ট করে দেব এবং এইটাকে তখন অ্যাকসেপ্ট করব। আশা করি এখন ক্লিয়ার। সিমিলারলি এইমাত্র মানে এর আগের এক্সাম্পলটা যেটা ছিল এটা আসলে একটা রাইট টেইলড এক্সাম্পল, আর এইটা হচ্ছে একটা লেফট টেইলড এক্সাম্পল। কারণ আমাদের নাল হাইপোথিসিসটা এভারেজ ভ্যালু আমরা চিন্তা করতেছি এই জায়গায়, আর অল্টারনেটরটা চিন্তা করতেছি এই জায়গায়। তার মানে নালের চেয়ে লেফট সাইডে হচ্ছে আমাদের অল্টারনেটের ডিস্ট্রিবিউশন, যেটা আমরা এইখানে ওইভাবে লিখছি। সো তাহলে কি হচ্ছে এখানে আমরা দেখি যদি কোনো ভ্যালু আমরা ক্যালকুলেট করি এবং সেই ভ্যালুটা ধরলাম এইখানে আছে, আমাদের পয়েন্ট যেখানে করা এই জায়গাটায়, এই জায়গাটা কিন্তু এই 5% শেডেড এরিয়াটার মধ্যে না, এটা হচ্ছে 5% শেডের বাইরে। তার মানে গিভেন দ্যাট দ্য নাল হাইপোথিসিস ট্রু, এই পয়েন্টে আমাদের ডেটা অবজার্ভ করার সম্ভাবনা অনেক মোটামুটি ভালোই, অন্তত 5%-এর চেয়ে বেশি, রাইট? কারণ 5% হচ্ছে এই জায়গায় খুবই কম, বাট এখানে কিন্তু অনেক বেশি যে সেই রিজিয়নের মধ্যে পড়বে। তার মানে তখন আমরা নালটাকে রিজেক্ট করতে পারবো না। সো আমরা তখন অল্টারনেটকেও অ্যাকসেপ্ট করতে পারবো না। সো আমাদের নাল তখন অ্যাকসেপ্টেড। সো পি ভ্যালু তাহলে কি? থিওরিটিক্যালি এটাকে যদি আমরা একটু বইয়ের ভাষায় বলি তাহলে এর মানে হচ্ছে ইট রিপ্রেজেন্টস দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট we would arrive at our results or more extreme results given that the null hypothesis is true. So p value is just একটা probability value given মানে which is given that আমরা এই যে ডেটাটায় আসতেছি লেটস সে এই পয়েন্টে, সো এই পয়েন্টে অ্যারাইভ করলাম, তার প্রবাবিলিটি কত given that এটা আসলে নাল হাইপোথিসিসের আন্ডারে পড়ে। যদি এই প্রবাবিলিটি খুবই কম হয় তাহলে আমরা এটাকে রিজেক্ট করে দেব, যদি বেশি হয় তাহলে রিজেক্ট করব না। দ্যাটস ইট। কথা হচ্ছে কত হইলে করব, কত হইলে করব না, সেইটার কম্পারিজনটাই আমরা তখন আলফার সাথে মিলাই করি বা সিগনিফিকেন্স লেভেলের সাথে মিলাই করি। কেন? কারণ আমরা আসলে 5% পর্যন্ত এরর কনসিডারেশনে নিব। যে দেখেন এখানে কিন্তু যদি পড়ে এবং আমরা সেটা রিজেক্ট করে দিই
সে কিন্তু অ্যাট এ টাইম এটাও ট্রু, সরি যদি ধরলাম এটা এইখানে আছে, এটা কিন্তু এটাও ট্রু যে সে আসলে অল্টারনেটের মাধ্যমে পড়তে পারে। সো সেখানেও একটা এরর হইতে পারে। সো এই জন্যই এই 5%-এর বিষয়টা আসে যে আমরা আসলে একটা ব্যালেন্সড কিছু চাই, যাতে করে পাওয়ার তারপর সিগনিফিকেন্স লেভেল দুইটাই একটা ব্যালেন্সের মধ্যে থাকে এবং আমাদের এররটাও খুব কম থাকে। আমরা যেটা ডিসিশনে যাচ্ছি সেই ডিসিশনটা যেন মোটামুটি একটা ব্যালেন্সড ডিসিশন হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে বলে যে পি ভ্যালু ইজ প্রবাবিলিটি অফ এ ট্রু নাল হাইপোথিসিস। এটা কিন্তু আসলে না, এটা ভুল, এরকম কিছু বলা যাবে না। মেইন কথা হচ্ছে পি ভ্যালুর কন্ডিশনটা হচ্ছে এরকম। সো ডিসিশনটা আসলে কীভাবে নেয়, কিসের বেসিসে, এতক্ষণ সেটাই দেখলাম। আসলে পি ভ্যালু যদি আলফার চেয়ে বা আলফার সমান হয়, কম হয়, আলফার চেয়ে কম হয় বা আলফার সমান হয়, তার মানে হচ্ছে ডেটা ইজ টু এক্সট্রিম টু বি এক্সপ্লেনড বাই র্যান্ডম চান্স অ্যালোন। সো ডেটা হয়তো আসলেই অল্টারনেট হাইপোথিসিসের আন্ডারে পড়ে, সে আসলে নাল হাইপোথিসিসের আন্ডারে পড়ে না। সো তখন দেখা যাবে যে আমাদেরকে আসলে নালটাকে রিজেক্ট করে দিতে হবে। সো কনক্লুশন হচ্ছে পি ভ্যালু যদি লেস দেন অর ইকুয়াল টু আলফা হয় দেন রিজেক্ট দ্য নাল। সো তার মানে হচ্ছে ডেটা প্রোভাইড স্ট্রং এভিডেন্স এগেনস্ট দ্য নাল হাইপোথিসিস। আর পি ভ্যালু যদি গ্রেটার দেন আলফা হয় then we are fail to reject the null hypothesis, so we don't have enough evidence to reject the null hypothesis. So আশা করি এই পুরো আলোচনা আপনাদের কাছে ক্লিয়ার। তাও যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো সে পর্যন্ত ভালো থাকবেন। সামনে আমরা কয়েকটা সিম্পল টেস্ট কীভাবে করে সেগুলো সম্পর্কে দেখব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।